নমস্কার বন্ধুরা, আমি কিক্কু। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। একটা জিনিসকে ভেবে দেখেছেন, আমরা যখন স্কুল জীবনে ইতিহাস বই পড়ি, সেখানে আধুনিক ভারতবর্ষের ইতিহাস 1947 সালের 15ই আগস্ট সেখানে এসে শেষ হয়ে যায়। বড়জোর 1-2 লাইনে 1948 সালে মহাত্মা গান্ধীর হত্যা সেটা হয়তো মেনশন করা থাকে। তারপর আমাদের স্কুল পাঠ্য ইতিহাস বই নীরব। স্বাধীনতা উত্তর যে ভারতবর্ষ, তার এই যে প্রায় দীর্ঘ 70 বছরের ইতিহাস, সেই সম্পর্কে আমাদের পাঠ্য বই নীরব। এবং এই সময়কার বিভিন্ন টুকরো টুকরো ঘটনা, এই যে দেশভাগ, রিফিউজি সমস্যা থেকে শুরু করে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি, বাবরি মসজিদ, ভারত পাক বা ভারত চীন দ্বন্দ্ব, এই সমস্ত সম্পর্কে আমরা হয়তো ছোটবেলায় আমাদের বাড়ির বড়দের মুখে টুকরো টুকরো বিভিন্ন কথা শুনে বা কখনো পত্র পত্রিকায় পরবর্তীকালের বিভিন্ন লেখা পড়ে আমরা বড় হয়েছি। যে সমস্ত তথ্য স্বাভাবিকভাবেই সম্পূর্ণ বা নিরপেক্ষ নয়। এখন এই সমস্যা শুধু যে স্কুল পাঠ্য ইতিহাস বইয়ের ক্ষেত্রে সেটাই নয়, আসলে এই এক একটা যে সমস্যা, সেগুলোর উপর আলাদা আলাদা করে অনেক বই লেখা হলেও একটা কম্প্রিহেন্সিভ স্বাধীন ভারতবর্ষের ইতিহাস, যেখানে একটা বইতে সমস্ত কিছু কভার করা থাকবে, এরকম এর আগে লেখা হয়নি। 1997 সালে বিখ্যাত ভারতীয় ঐতিহাসিক রামচন্দ্র গুহকে এরকম একটা প্রস্তাব দেন তার প্রকাশক যে এরকম একটা বই লিখতে হবে। এবং তারপর প্রায় দীর্ঘ 1 দশক পরিশ্রমের ফসল 2007 সালে প্রকাশিত হয় তার এই বই ইন্ডিয়া আফটার গান্ধী, যে বইতে 1947 সাল থেকে মোটামুটি 2004-5 সাল পর্যন্ত আমাদের দেশের সমস্ত মেজর ঘটনাগুলোই কভার করা হয়েছে। এখন বুঝতেই পারছেন, দীর্ঘ প্রায় 7 দশকের ইতিহাস, প্রায় 700 পেজের উপর একটা ডিকশনারি সাইজের বই। আমারও এই বইটা পড়তে সময় লেগেছে প্রায় 7 মাসেরও বেশি। হ্যাঁ, এবছর আমার বলা যায় লংগেস্ট রিডিং জার্নি। আমি পড়তে শুরু করেছিলাম 26শে জানুয়ারির কিছুদিন আগে থেকে, এবং 15ই আগস্টের এই জাস্ট 1-2 দিন আগে আমার এই বইটা পড়া শেষ হয়েছে। কিন্তু এই যে দীর্ঘ যাত্রাপথ শেষে আমার কিন্তু মনে ক্লান্তি নেই, বরং যাত্রা শেষে গন্তব্যে পৌঁছানো এবং পথিমধ্যে যা কুড়িয়ে পেয়েছি সেই আনন্দের রেশ আমার মনের মধ্যে রয়ে গেছে। আর সেই আনন্দ, সেই ভালো লাগা, সেই সমস্ত কিছুই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমার চ্যানেলে কেন পড়বো @কিক্কু। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম আরো নানান রকমের বইয়ের কথা জানতে। তো চলুন, ইন্ডিয়া আফটার গান্ধী এই বইটার প্রথমেই সংক্ষেপে জেনে নিই বিষয়বস্তু। এই বইয়ের একদম শুরুতেই আমরা দেখি যে দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসনের ভিত্তি ভারতবর্ষে এতটাই দৃঢ় এবং তার ইতিহাস এত সুদীর্ঘ যে ব্রিটেন সহ প্রায় গোটা পশ্চিমী দুনিয়ায় একটা সময় ভাবতেই পারেনি যে ভারতীয়রা স্বরাজ পাবার বা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে নিজের দেশ নিজে চালনা করার যোগ্য নয়। কারো অভিযোগ ছিল they are too old to learn this business, আবার কারো মতে they are infants, too young, too immature। তো এইরকম নানান অভিযোগ, এই সমস্ত কিছুর মধ্যেও আমরা জানি যে 1947 সালের 15ই আগস্ট শেষ পর্যন্ত আমাদের দেশ স্বাধীন হয়। Long years ago we made a tryst with destiny. ব্রিটিশরা বিদায় নেয় এবং ক্ষমতা হস্তান্তর। সেই মুহূর্ত থেকে ব্রিটেন সহ গোটা পশ্চিমী দুনিয়া একেবারে সেন দৃষ্টিতে তাকিয়ে তারা অপেক্ষা করেছে কবে এই গ্রেট এক্সপেরিমেন্ট, এই আনকনভেনশনাল এক্সপেরিমেন্ট, আমাদের ভারত, আমাদের স্বাধীন ভারত, গণতান্ত্রিক ভারত কবে ব্যর্থ হবে। একদম স্বাধীনতার শুরুতেই আমরা দেখি দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষত তখনও টাটকা। তার মধ্যেই স্বাধীনতার 1 বছরও হয়নি জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যা। এই আসমুদ্র হিমাচল বিশাল এক বিপুল ভূখণ্ড এবং তার বিপুল জনসাধারণ, যার এক এক প্রান্তে এক এক রকম সংস্কৃতি, ভাষা, ধর্মীয় বিশ্বাস, খাদ্যাভ্যাস সবকিছু মিলে তারা একদমই প্রায় আলাদা, যাদের সিংহভাগ মানুষের মধ্যে শিক্ষা বা আধুনিকতার আলো পৌঁছয়নি, গণতান্ত্রিক ধারণা তো দূরের কথা। 500টার ওপর প্রায় প্রিন্সলি স্টেট, যেগুলোকে এই ভারতবর্ষ নামক গণতন্ত্রের আওতায় আনতে হবে। দারিদ্র, অশিক্ষা, বৈষম্য, কুসংস্কার, এই সমস্ত কিছুর মধ্যে আসমুদ্র হিমাচলকে এক সূত্রে গাঁথা এবং জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার সমান ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা। এটা যে কি পরিমাণ চ্যালেঞ্জিং ছিল, প্রত্যেক পদে পদে, প্রত্যেক স্তরে স্তরে, ভেতরে বাইরে
কত রকম যে প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে আমরা বইটার প্রথম অংশ পড়ে সেগুলো সম্পর্কে জানতে পারি। তো এই প্রথম যে অগ্নি পরীক্ষা, তাতে আমরা আমাদের দেশ ভারত সফল হয় আর সমুদ্র হিমাচলকে এক সূত্রে বেঁধে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, সংবিধান রচনা হয়। কিন্তু তারপর আমরা ধীরে ধীরে দেখি যে স্বাধীন ভারতবর্ষ, গণতান্ত্রিক ভারতবর্ষ তার প্রথম বেশ কয়েক দশক দেশের ভেতরে এবং বাইরে নানান রকম সমস্যার সম্মুখীন হয়, টালমাটাল পরিস্থিতির সম্মুখীন হয়। দারিদ্র, অশিক্ষা, ন্যূনতম অন্ন বস্ত্র বাসস্থানের সংকুলান, এ সমস্ত তো আছেই। একদিকে দেশের ভিতরে বিভিন্ন রকম বিচ্ছিন্নতাবাদী শক্তির আবির্ভাব, কাশ্মীর সমস্যা, নর্থ ইস্ট সমস্যা, ভাষার ভিত্তিতে নতুন রাজ্য গঠনের আন্দোলন, সাম্প্রদায়িক অসন্তোষ এবং অন্তত আইনের চোখে দেশের সব মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা, বিশেষ করে নারী, বর্ণবৈষম্যের শিকার নিম্ন বর্ণের মানুষজন এবং আদিবাসী, যাদেরকে শত সহস্র বছর ধরে আমাদের সমাজ পদদলিত করে রেখেছে। এদিকে বহির্বিশ্বে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে রাশিয়া এবং আমেরিকার কোল্ড ওয়ার, সেই দ্বন্দ্বে তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত প্রায় সব দেশই কোনো না কোনো পক্ষ অবলম্বন করেছে। ভারত কি করবে, কোন দিকে যাবে, নাকি কোনো পক্ষই অবলম্বন করবে না, নিরপেক্ষ থাকবে, বা হলেই বা কিভাবে? এই সমস্ত দ্বন্দ্ব, দেশের মধ্যে বিভিন্ন দল, রাজনৈতিক দল, মতাদর্শ, তাদের মধ্যেকার অন্তর্দ্বন্দ্ব, এই সব টালমাটাল পরিস্থিতির মধ্যেই 1962 সালে প্রতিবেশী চীন, তাদের দ্বারা ভারত আগ্রাসন এবং চীন ভারত সামরিক দ্বন্দ্বে ভারতের শোচনীয় পরাজয়, সমস্ত কিছু মিলে একটা টালমাটাল পরিস্থিতি। সেই পরিস্থিতির কিভাবে আমাদের গণতান্ত্রিক সরকার সেটা সামাল দেয়, কিভাবে তার বিভিন্ন পদক্ষেপ তারা নেন এবং তার ভালো মন্দ, সাফল্য, ব্যর্থতা, এই সব কিছু আলোচনা করতে করতে অধ্যায়ের পর অধ্যায় পেরিয়ে আমরা এসে পৌঁছাই 1960-এর দশকে, ইন্দিরা গান্ধী জামানা, স্বাধীন ভারতের ইতিহাসের একটা অন্যতম বিতর্কিত অধ্যায়। সেখানে কংগ্রেস বিভক্ত হওয়া থেকে শুরু করে স্বজন পোষণের রাজনীতি, আবার অন্যদিকে ভারত পাক সামরিক দ্বন্দ্বে ভারতের জয়লাভ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা, আবার এদিকে করাপশনের বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে বিপুল আন্দোলন থেকে এমার্জেন্সি, এই সমস্ত কিছুই খুব ডিটেলে, ইন ডেপথ, নানা দিক থেকে আলোচনা করা হয়েছে। তারপর আমরা দেখি আবার এমার্জেন্সি উঠে যায়, ইলেকশন হয়, কংগ্রেসের হার, নতুন জনতা দলের সরকার গঠন এবং পতন, তারপর আবার ইন্দিরা গান্ধীর ক্ষমতায় আসা, খালিস্তানি মুভমেন্ট, ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেশন থেকে তারপর ধীরে ধীরে 1970-80-র দশক, 1980-র দশকের শেষ দিকে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী, সেই সময়কার মোটামুটি মাঝামাঝি জায়গায় অবধি এই বইতে ক্রনোলজিক্যালি প্রত্যেকটা ঘটনা আলোচনা করা হয়েছে। এইবার 1980-র দশকের একদম শেষ দিক থেকে তারপর এই বইটার শেষ পর্যন্ত 2004-05 এরকম সময়, এই যে সময়কাল, তার যে ঘটনাগুলো এবার ক্রোনোলজিক্যালি নয়, অ্যাপ্রোচ করা হয়েছে থিমেটিক্যালি, থিম হিসাবে এক একটা বিষয় নির্বাচন করে এই সময়কালের মধ্যে সেই বিষয়ের ওপর কি কি ঘটনা ঘটেছে সেভাবে আলোচনা করা হয়েছে। যেমন হিউম্যান রাইটস, সাম্প্রদায়িক সমস্যা, ভারতের নানান রাজ্যে আঞ্চলিক দল এবং সর্বভারতীয় স্তরে ভারতীয় জনতা পার্টির উত্থান, ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো, মুক্তবাজার অর্থনীতি, তার ভালো মন্দ, সাফল্য, ব্যর্থতা, জিওপলিটিক্যাল যে সিনারিও, সেইখানে ভারতবর্ষের অবস্থা, সেটা একসময় কেমন ছিল, ধীরে ধীরে তার পরিবর্তন, এইরকম নানান দিক আলোচনা করা হয়েছে। এই প্রসঙ্গে একটা তথ্য বলে রাখি, বইটা পড়ার আগে আমি জানতাম না, এই বইটা 2017 সালে 10th অ্যানিভার্সারি এডিশন পাবলিশ হয়, যেটা এর এক্সপ্যান্ডেড ভার্সন 2004 সালের পর থেকে এই 2015-16 এই সময়কার একদম রিসেন্ট ঘটনাগুলো নিয়ে, এবং এই যে বললাম থিমেটিক্যালি অ্যাপ্রোচ করা হয়েছে, সেই জায়গাগুলোকেও ক্রনোলজিক্যালি সাজিয়ে এবং একটা নতুন এপিলগ লিখে এটা একটা নতুন এক্সপ্যান্ডেড ভার্সন প্রকাশিত হয়েছে। কিন্তু আমি যেহেতু জানতাম না, আমি আগের ভার্সনটাই পড়েছি। আপনারা যদি কেউ পড়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং আমার নিজের ওই এক্সপ্যান্ডেড ভার্সনটা পড়ার ইচ্ছা রইল। তো বিষয়বস্তু অংশ এই পর্যন্তই। বুঝতেই পারছেন এত বিশাল বিস্তৃত একটা বই, যে বইটা প্রায় 7 দশকের ইতিহাস কভার করেছে। আমার নিজেরও পড়তে 7 মাসের অন্তত বেশি সময় লেগেছে, সেটা আমি 7-8 মিনিটে এইভাবে কখনোই আমি বলতে পারবো না। একদম উপর মোটামুটি আমি রূপরেখা বললাম। আশা করি আপনাদের মধ্যে একটু হলেও আমি ইন্টারেস্ট জাগাতে পেরেছি। আপনারা সবাই বইটা পড়ুন। আমি চলে যাব সেই আশা রেখেই পরের পয়েন্টে, এই বইয়ের সেন্ট্রাল থিম।
এই বইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস, সামাজিক, অর্থনৈতিক ইতিহাস সমস্ত কিছু যে আলোচনা করা হয়েছে তার মধ্যে মধ্যে যে থিমটা বারবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব সিনারিওতেই প্রায় উঠে এসছে সেটা হলো গণতন্ত্র, ইন্ডিয়ান ডেমোক্রেসি। এবং এই সেন্ট্রাল থিমটা বোধহয় সব থেকে ভালো এবং ইন্টারেস্টিং ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবার এপিলগে, যার নাম হোয়াই ইন্ডিয়া সার্ভাইভস। যে প্রশ্নটা গোটা পশ্চিমী দুনিয়া এই স্বাধীন ভারতীয় গণতন্ত্রের জন্মলগ্ন থেকে করে এসছে, যে ইটস দ্য মোস্ট আনন্যাচারাল ডেমোক্রেসি। তারা অপেক্ষা করেছে যে এই এক্সপেরিমেন্ট ব্যর্থ হবে, ভারতবর্ষ এক থাকবে না, টুকরো টুকরো হয়ে যাবে, বালকানাইজেশন অফ ইন্ডিয়া, অথবা ভারতবর্ষ যদি এক থাকেও গণতন্ত্র এদেশে থাকবে না, হয় কোনো সামরিক অভ্যুত্থান হবে অথবা কোনো স্বৈরতান্ত্রিক নেতার নেতৃত্বে গণতন্ত্রের হত্যা। তো এইরকম ভবিষ্যৎবাণী কালে কালে পশ্চিমী দুনিয়ার মানুষজন, ভারতের বা আমাদের প্রাচ্যের বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্র তারা বারবার করে এসছে। এবং বলতে দ্বিধা নেই, আমাদের দেশে অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি যে মনে হয়েছে হয়তো না, এবার সত্যি সব শেষ, এইসব ভবিষ্যৎবাণীগুলোই হয়তো সত্যি হতে চলেছে। কিন্তু সবকিছুর পরেও আশ্চর্যজনকভাবে শত্রুর মুখে ছাই দিয়ে এই আনন্যাচারাল, দ্য মোস্ট আনন্যাচারাল ডেমোক্রেসি আজ বিশ্বের সব থেকে কমপ্লেক্স এবং লার্জেস্ট ডেমোক্রেসি। হ্যাঁ, এটা ফুলপ্রুফ নয়, দোষে গুণে মিলিয়ে এই ডেমোক্রেসি, লেখক একদম বই শেষে যেটাকে বলছেন 50-50 ডেমোক্রেসি। তো এই বইটার আমার কি কি ভালো লেগেছে, এই বইটার একদম শুরুতে লেখক একটা ডিসক্লেমার দিয়েছেন। দীর্ঘকালের পুরনো ইতিহাস লেখার থেকে সাম্প্রতিক ইতিহাস লেখা অনেক কঠিন, তার কারণ বেশিরভাগ ঘটনাই হয়তো লেখক নিজের জীবদ্দশায় প্রত্যক্ষ করেছেন, সেই সময়টার মধ্যে দিয়ে ব্যক্তি মানুষ হিসাবে তিনি গেছেন, এবং একজন ব্যক্তি মানুষ হিসাবে বা একজন সেই সময়কার নাগরিক হিসাবে তার মনে সেই ঘটনাটা সম্পর্কে নানান রকম ইমপ্রেশন বা জাজমেন্ট ইত্যাদি ক্রিয়েট হয়েছে। তাই এই ঘটনাগুলো যখন তিনি একটা বইতে লিখছেন, তখন লেখক সত্তার সাথে এই যে ব্যক্তি সত্তার যে যোগাযোগ, সেটাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা অত্যন্ত কঠিন এবং হয়তো অলমোস্ট অসম্ভব। ঠিক একই কথা পাঠকের ক্ষেত্রেও সত্যি। আমরা কয়েকশো বছরের পুরনো ইতিহাস, হাজার বছরের পুরনো ইতিহাস যত চট করে আমরা মেনে নিই, সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা, তার যে ইতিহাস, যেটা হয়তো আমরা নিজের জীবনে প্রত্যক্ষ করেছি বা আমাদের ঠিক আগের জেনারেশনের মধ্যে দিয়ে পরোক্ষভাবে আমরা দেখেছি, আমাদেরকে, আমাদের পরিবার, আমাদের আশপাশের সমস্ত কিছুকে প্রভাবিত হতে দেখেছি, সেইটা সম্পর্কে যখন হঠাৎ করে একটা কোনো বইতে কোনো লেখক সেটাকে তুলে ধরছেন, যেভাবে প্রেজেন্ট করছেন, সেটাকে সেইভাবেই মেনে নেওয়া সবসময় হয়তো সম্ভব নয় এবং উচিত নয়। তো সেই কথাটা মাথায় রেখে এই বইয়ের ভালো মন্দ আমার মনে হয় বিশ্লেষণ করা উচিত। আর পাঠক এবং লেখক কেউই 100% নিরপেক্ষ নয়, সেটা মাথায় রেখেই আমি বলছি এই বইটা যেভাবে বিভিন্ন ঘটনা এক্ষেত্রে তুলে ধরা হয়েছে, এটা যথেষ্ট নিরপেক্ষ, ইটস ইম্পার্শিয়াল এনাফ। অন্তত আমার মতো যারা রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে বিগিনার, তারা একটা বইয়ের মধ্যে স্বাধীন ভারতবর্ষের প্রায় সমস্ত মেজর ঘটনাগুলো জানতে পারছে। আমার যদি পড়তে পড়তে মনে হয় যে একটা পার্টিকুলার ঘটনা, যে আমি এই বইটা পড়ে জানতে পেরেছি যে ঘটনাটা ঘটেছে, এবার লেখক যেভাবে প্রেজেন্ট করেছেন আমি হয়তো তার সাথে আমি একমত হতে পারছি না, তো তখন সেই বিষয়টার উপর আরো তো অনেক বই আছে, আরো অনেক লেখক গবেষক তারা কি বলছেন, অন্যান্য রিসোর্স ম্যাটেরিয়াল আমি সেক্ষেত্রে পড়তেই পারি। কিন্তু কম্প্যাক্ট ভাবে একটা বইয়ের মধ্যে অ্যাটলিস্ট কি ঘটনাগুলো ঘটেছিল সেইটা জানার জন্য আমার মনে হয় এই বইয়ের ভূমিকা অনস্বীকার্য এবং এই বইটার প্রথম ভালো লাগার দিক। নাম্বার 2, এই যে স্বাধীন ভারতবর্ষের ইতিহাস আলোচনা করা হয়েছে, এই আলোচনাটা কিন্তু যথেষ্ট ইনক্লুসিভ। এটা হয়তো আমি যেভাবে এই বিষয়বস্তুর রূপরেখা বর্ণনা করলাম শুনে মনে হতে পারে এটা হয়তো শুধু কেন্দ্র সরকারের রাজনৈতিক পট পরিবর্তনের ইতিহাস, তা কিন্তু নয়। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, আঞ্চলিক দল, এই সমস্ত রাজনীতির ইতিহাস তো আছেই, তার সাথে সাথে রাজনীতি, সমাজ, পিছিয়ে পড়া মানুষজন, নারী, ট্রাইবালস, মাইনরিটি থেকে শুরু করে আমাদের এমনকি কিভাবে সর্বভারতীয় স্তরে সিনেমা, গান, ক্রিকেট, এইগুলো ভারতবর্ষের মানুষজনকে, আমাদের রাজনীতিকে, পৃথিবীতে আমাদের অবস্থানকে কিভাবে প্রভাবিত করেছে, এরকম নানান দিক কিন্তু এই বইতে আলোচনা করা হয়েছে। তাই যথেষ্ট ইনক্লুসিভ এবং ভাস্ট একটা বিস্তৃত একটা আলোচনা।
নাম্বার 3, বইটার বিষয়বস্তু নিরস হলেও লিখন শৈলীর গুণে আমাদের কিন্তু বইটা শেষ পর্যন্ত টেনে রাখে। এখানে একদিকে যেমন অর্থনীতি বা বিভিন্ন সমীক্ষার টেবিল রয়েছে, তার পাশাপাশি মির্জা গালিবের কবিতা উঠে এসেছে পাতায় পাতায়। তো এইরকম একটা বই পড়তে সময় লাগলেও কখনোই এই পড়ার এই যে রিডিং জার্নিটা, সেটা কখনোই বোরিং হয় না। সব মিলে ভালোই মন্দই এই বইটা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে খুব ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং একটা বই, যে বইটা পড়ে আমরা অনেক কিছু জানতে পারি এবং এই এক একটা বিভিন্ন বিষয় সেটার উপর আরো ফার্দার জানতে আমাদেরকে আগ্রহী করে। যে কোনো নন ফিকশন বইয়ের আমার মনে হয় এটাই সব থেকে বড় সার্থকতা। তো এই বইটা কারা পড়বেন? আমার তো বলতে ইচ্ছা করছে যে প্রত্যেক ভারতীয়ই এই বইটা পড়ুন, কিন্তু এই বইটার আয়তন, এর বিষয়বস্তুর গভীরতা, বইটার ভাষা, এই সমস্ত কিছু মাথায় রেখে এটা বলতেই হয় যে এটা কিন্তু একদম বিগিনারদের জন্য নয়, একটু অ্যাডভান্স লেভেলের পাঠকদের জন্য এই বই। আর যারা মনে করবেন যে ইংরেজি ভাষাতে পড়তে আমি অতটা স্বচ্ছন্দ নেই কিন্তু আমার বইটা পড়তে ইচ্ছা করছে, আমি দেখলাম যে আনন্দ পাবলিশার্স থেকে গান্ধী উত্তর ভারতবর্ষ নাম দিয়ে বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু আমি যেহেতু ইংরেজিটাই পড়েছি, তো বাংলা অনুবাদটা কেমন বা সেটা এখন আদৌ অ্যাভেলেবেল কিনা মার্কেটে, সে সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। আপনারা কেউ যদি এই সম্পর্কে জানেন বা বইটা বাংলায় পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, পড়তে থাকুন, ভাবতে থাকুন। জয় হিন্দ।